হিলিং অফ টিস্যু, হ্যাঁ, হিলিং অফ টিস্যু কি? Healing is the body response to injury, is an attempt to restore normal structure and function. হ্যাঁ, হিলিং অফ টিস্যু এটার ডেফিনেশন আসে। তিনটা ডেফিনেশন, তিনটা টার্ম এখানে মনে রাখবা। একটা হোয়াট ইজ হিলিং, হোয়াট ইজ রিজেনারেশন এন্ড হোয়াট ইজ রিপেয়ার। তিনটা গুলায় ফেলবা না, এক করে ফেলবা না। হোয়াট ইজ হিলিং, হোয়াট ইজ রিজেনারেশন, হোয়াট ইজ রিপেয়ার। তাহলে হিলিং হচ্ছে দ্য বডি রেসপন্স টু ইনজুরি ইন অ্যান অ্যাটেম্প্ট টু রিস্টোর নর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। হিলিং ইনভলভস টু ডিস্টিংক্ট প্রসেস, একটা হচ্ছে রিজেনারেশন, একটা রিপেয়ার। এখন হোয়াট ইজ রিজেনারেশন? রিজেনারেশন হচ্ছে হিলিং টেকস প্লেস বাই দি প্রলিফারেশন অফ প্যারেনকাইমাল সেল এন্ড ইউজুয়ালি রিজাল্টস ইন দ্য কমপ্লিট রেস্টোরেশন অফ দি অরিজিনাল টিস্যু। যে জায়গায় হিলিং দরকার সেখানকার যখন অরিজিনাল টিস্যুটা কমপ্লিটলি রিস্টোর হয় এবং প্রলিফারেশন অফ প্যারেনকাইমাল সেল, সেটা হচ্ছে রিজেনারেশন। কিন্তু রিপেয়ারে কি হয়? প্রলিফারেশন অফ কানেকটিভ টিস্যু এলিমেন্ট, ফলে কি হয়? ফাইব্রোসিস এন্ড স্কার হয়। এখানে কমপ্লিট রেস্টোরেশন অফ দি অরিজিনাল টিস্যু হয় না, ফাইব্রোসিস এন্ড স্কার ফর্মেশন হয়। তাহলে রিজেনারেশন আর রিপেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে রিজেনারেশনে প্রলিফারেশন অফ প্যারেনকাইমাল সেল এন্ড রেস্টোর অরিজিনাল টিস্যু স্ট্রাকচার, এন্ড রিপেয়ার proliferation of connective tissue element, mesenchymal cells সাধারণত, resulting in fibrosis and scarring and not complete restoration of the original tissue. হ্যাঁ, both process take place simultaneously হতে পারে। এখন একটা কোথাও রিজেনারেশন হচ্ছে, কোথাও রিপেয়ার হচ্ছে, বা দুইটাই একসাথে হচ্ছে। যদি তোমাদের কাছে জানতে চায় রিজেনারেশন রিপেয়ার একসাথে হচ্ছে এরকম হিলিং এর একটা এক্সাম্পল, বলবা wound healing of skin, স্কিনের wound healing এ রিজেনারেশন রিপেয়ার দুটাই হয়। আচ্ছা, আমরা এখন আসি হিলিং অফ টিস্যু রিজেনারেশন। রিজেনারেশনের মধ্যে আমরা জানি যে প্যারেনকাইমাল সেলগুলো আর শর্ট লিভড while other have a longer lifespan. So in order to maintain proper structure of tissue, these cells are under the constant regulatory control of their cycle. এগুলো কোন কোন গ্রোথ ফ্যাক্টরের দ্বারা রেগুলেটরি সাইকেলের মধ্যে থাকে? এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেটেড গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো স্টিমুলেশন হয় এবং প্যারেনকাইমাল সেলগুলো প্রলিফারেশন হয় এবং কমপ্লিট রেস্টোরেশন অফ দি টিস্যু হয় ইন দ্য সাইট অফ হিলিং। আর রিপেয়ারে কি হয়? রিপ্লেসমেন্ট অফ ইনজুর্ড টিস্যু বাই ফাইব্রাস টিস্যু বা প্রলিফারেশন অফ কানেকটিভ টিস্যু এলিমেন্ট। এখানে কি হয়? গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়। আর কি হয়? ফলে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হওয়ার পর ওখানে ফাইব্রোসিস হয় আর স্কার ফর্মেশন হয়। আর কি হয়? কন্ট্রাকশন অফ দি wound। রিপেয়ার রেসপন্স টেক প্লেস বাই, এখানে কি কি ফ্যাক্টর ইনভলভ করে? মেসেনকাইমাল সেল, এন্ডোথেলিয়াল সেল, ম্যাক্রোফেজ, প্লাটিলেট, প্যারেনকাইমাল সেল অফ দি ইনজুর্ড অর্গান। অর্গানের যে অর্গানে ইনজুর্ড হলো সেখানকার প্যারেনকাইমাল সেল, সাথে প্লাটিলেট, ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল সেল, মেসেনকাইমাল সেল। ওখানে যেমন আমরা অনেক রকম গ্রোথ ফ্যাক্টর পড়ছিলাম, এখানে হচ্ছে এইসব সেলগুলো। আচ্ছা, ওই যেটা বললাম, হিলিং অফ স্কিন ওন প্রোভাইডস দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কম্বিনেশন অফ রিজেনারেশন এন্ড রিপেয়ার। ক্যান বি অ্যাকমপ্লিশড ইন অন দ্য ফলোইং টু ওয়েজ। হ্যাঁ, এমন একটা হিলিং দুইটা ভাবে হয়, একটা প্রাইমারি ইউনিয়ন, একটা সেকেন্ডারি ইউনিয়ন। প্রাইমারি ইউনিয়ন কোন কোন জায়গায় হয়? প্রাইমারি ইউনিয়ন হওয়ার জন্য ওই ওনটার কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে? একটা হচ্ছে ওনটা ক্লিন অ্যান্ড আনইনফেক্টেড হতে হবে। দুটো হচ্ছে সার্জিক্যাল ইনসিস্ট হতে হবে। যেমন আমরা ধরো যে কোনো অ্যাবডোমেন ওপেন করলে একটা কাটি যেভাবে, বা সিজার করার সময় যেভাবে একটা নাইফ দিয়ে কাটলাম, একটা ইনসিস্ট ওন তৈরি হবে, তাই না? উইথাউট মাস লস অফ সেল অ্যান্ড টিস্যু, সেল অ্যান্ড টিস্যু বেশি লস হবে না। অ্যান্ড এজেস অফ দ্য ওনের মার্জিন গুলো আর অ্যাপ্রক্সিমেটেড বাই সার্জিক্যাল সুচার, সুচার দিয়ে একদম সুন্দর করে মিলিয়ে দেওয়া যাবে, এরকম ওন্ডে প্রাইমারি ইউনিয়ন হয়। তাহলে এই যে প্রাইমারি ইউনিয়ন এন্ড সেকেন্ডারি ইউনিয়ন, এটার মধ্যে ডিফারেন্স আসে রিটেনে। ভাইভাও ধরে যে ক্যারেক্টারিস্টিক কোন কোন ওন্ডের কি কি ক্রাইটেরিয়া থাকলে সেখানে প্রাইমারি ইউনিয়ন হবে এবং ওন্ডের কি কি ক্রাইটেরিয়া থাকলে সেখানে সেকেন্ডারি ইউনিয়ন হবে। তাহলে প্রাইমারি ইউনিয়নে ওনটা একদম সার্জিক্যাল ইনসিস্ট হতে হবে, সেল অ্যান্ড টিস্যু বেশি লস হবে না, আনইনফেক্টেড থাকবে, ক্লিন থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রাইমারি ইউনিয়ন হবে। আর এজ গুলা একদম সুন্দর করে সার্জিক্যাল সুচার দিয়ে একসাথে করা যাবে। আর সেকেন্ডারি ইউনিয়ন হবে ঠিক তার উল্টা, ওনটা ওপেন হবে, লার্জ টিস্যু, সেল অ্যান্ড টিস্যু গুলো লস হবে বেশি বেশি। হ্যাঁ, তারপর ওনটাতে ইনফেকশন থাকবে এবং সার্জিক্যালি সুচার দিয়ে ক্লোজ করা যাবে না, এটা ওপেন থেকে যাবে, সেটা হচ্ছে ইনফেকশন থাকবে।
এই ক্ষেত্রে ওনটা হিল হবে বাই সেকেন্ডারি ইউনিয়নের মাধ্যমে। হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন, হ্যাঁ, প্রাইমারি ইউনিয়ন কিভাবে হয়? এখানে ইনিশিয়ালি হেমোরেজ হবে, তারপরে অ্যাকুট ইনফ্ল্যামেটরি রেসপন্স হবে, এপিথেলিয়াল চেঞ্জ হবে, অর্গানাইজেশন অ্যান্ড সুচার ট্র্যাক্স হবে। তাহলে একটা ওন্ড হিলিং যখন শুরু হবে, প্রথমে এখানে হেমোরেজ হয়, হ্যাঁ, হেমোরেজ হওয়ার জন্য হেমোস্টেসিস হয়, মানে আসতেছি, তারপরে ইনফ্ল্যামেটরি রেসপন্স হয়, তারপর আশেপাশে এপিথেলিয়াল ওই রিলেটেড এরিয়ার এপিথেলিয়াল চেঞ্জ হয়, অর্গানাইজেশন অ্যান্ড সুচার ট্র্যাক হয়। আর সেকেন্ডারি ইউনিয়নে কি হবে? সেকেন্ডারি ইউনিয়নে ইনিশিয়ালি হেমোরেজ হবে, তারপরে ইনফ্লামেশন হবে, হ্যাঁ, তারপরে এপিথেলিয়াল চেঞ্জ হবে। এখানে এপিথেলিয়াল চেঞ্জের পরে আমরা অর্গানাইজেশন হয়ে যাবে, সুচার ট্র্যাক, হ্যাঁ। আর এখানে এপিথেলিয়াল চেঞ্জের পরে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হবে, স্কার ওনটা কন্ট্রাকশন হয়ে যাবে এবং স্কার ফর্মেশন হবে। দেন ইনফেকশন প্রেজেন্ট থাকবে, ইনফেকশন প্রেজেন্ট থাকার জন্য আবার গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে ইনফেকশন কি বলে স্কার ফর্মেশন হবে। তাহলে স্টেজেস এবার ওন্ড হিলিং। তাহলে প্রাইমারি ইউনিয়ন আর সেকেন্ডারি ইউনিয়ন আমরা বুঝলাম কোন কোন ক্ষেত্রে প্রাইমারি ইউনিয়ন হতে পারে, কোন কোন ক্ষেত্রে সেকেন্ডারি ইউনিয়ন হতে পারে। প্রাইমারি ইউনিয়নে হেমিওস্টাসিস, ইনফ্লামেশন, এপিথেলিয়াল চেঞ্জ, অর্গানাইজেশন হয়ে যাবে। আর সেকেন্ডারি ইউনিয়নে এপিথেলিয়াল চেঞ্জের পরে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে অন কন্ট্রাকশন হয়ে যাবে এবং ইনফেকশন পারসিস্ট করবে। এখন স্টেজ আমরা যেভাবে বললাম, স্টেজগুলো, স্টেজ 4টা স্টেজে হয়: হেমোস্টাসিস, ইনফ্লামেশন, প্রলিফারেশন, ম্যাচুরেশন। হিমোস্টাসিস কখন শুরু হয়? হ্যাঁ, হিমোস্টাসিসে 4টা ফেজ অফ ওন্ড হিলিং এ প্রথমে আমরা আসলাম হিমোস্টাসিস ফেজ। এই ক্ষেত্রে কি হয়? হিমোস্টাসিস 1 থেকে 3 দিনের মধ্যেই শুরু হয়ে 1 থেকে 3 দিনের মধ্যে ব্লিডিং স্টপ হওয়ার পর হিমোস্টাসিস শুরু হয় এবং এটা কমপ্লিট হতে 1 থেকে 3 দিন লাগে। এই ক্ষেত্রে কি হয়? আমরা আগে পড়ছি না, হেমোস্টাসিস একটা জায়গায় কেটে গেল, ব্লিডিং যখনই শুরু হয় তখন কি হয়? ভেসেলগুলো কন্ট্রাক্ট হয়ে যায়, কনস্ট্রিক্ট করে, যেন ব্লাড ফ্লোটা কমে যায়, রেস্ট্রিক্ট হয় ব্লাড ফ্লো, তাই না? তখন ওই জায়গায় কি হয়? প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয় ওনটাকে ফিল করার জন্য, তাই না? প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে, তারপরে বিভিন্ন ধরনের কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভেশন হবে, ফিব্রিন স্ট্রান্ড তৈরি হয়ে ওনটাকে ফিল করে দিবে 1 থেকে 3 দিনের মধ্যে। এটা হচ্ছে হেমোস্টাসিস ফেজ। তারপরে শুরু হবে ইনফ্ল্যামেটরি ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজে কি হয়? আমরা জানি সঙ্গে সঙ্গে ইনফ্ল্যামেটরি সেলগুলো চলে আসে। প্রথমে হচ্ছে যেখানে কি বলে এডিমা ফ্লুইড যেটা, সেটা লিক করে। লিক হওয়ার পরে সেলগুলো আমরা পড়ছি না এর আগে ইনফ্ল্যামেটরি প্রসেসে। তারপরে সেলগুলা বের হয়ে যায়। সেলগুলো বের হওয়ার পরে ওরা কি করে? আশেপাশের সব প্যাথোজেনকে ফ্যাগোসাইট করে ফেলে। এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ফেজ। আর্লিতে কোন সেল আসে? আর্লিতে আসে আমরা জানি পলিমর্ফ, না? পলিমর্ফ মানে নিউট্রোফিল আসে। তারপরে দেন মনোসাইট, লিম্ফোসাইট এগুলো আসে, ওনটাকে ক্লিয়ার করে ফেলে। ইনফ্লামেশন কি করে? বোথ কন্ট্রোলস ব্লিডিং এন্ড প্রিভেন্টস ইনফেকশন। ইনফ্লামেটরি ফেজে কি হবে? ড্যামেজ সেল, প্যাথোজেন, ব্যাকটেরিয়া রিমুভড হয়ে যাবে। তারপরে আসো প্রলিফারেটিভ ফেজ। 3 নাম্বার প্রলিফারেটিভ ফেজ, না? তাহলে 4টা ফেজ, একটা হেমোস্টাসিস ফেজ, ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ। তারপরে আছে ম্যাচুরেশন ফেজ। প্রলিফারেটিভ ফেজে কি হয়? In proliferative phase, wound is rebuilt with new tissue made up of collagen and extracellular matrix. Extracellular matrix and collagen দিয়ে আবার ওনটা ওই টিস্যুটা রিবিল্ড হবে। নিউ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেল তৈরি হবে, যেটাকে বলে এনজিওজেনেসিস, হ্যাঁ। সো দ্যাট গ্রানুলেশন টিস্যু ক্যান বি হেলদি অ্যান্ড রিসিভ সাফিসিয়েন্ট অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট। ওখানে যে গ্রানুলেশন টিস্যুটা তৈরি হবে সেটা আবার কি হবে? রিবিল্ড করবে, যেন এনজিওজেনেসিস হয়ে গ্রানুলেশন টিস্যুটা হেলদি অ্যান্ড রিসিভ করবে সাফিসিয়েন্ট অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্টস ফ্রম ব্লাড ভেসেলস, হ্যাঁ। তারপরে কি হবে? স্মুথ মাসেল এবং ফাইব্রোব্লাস্টের মাঝখানে মায়োফাইব্রোব্লাস্ট থাকে। স্মুথ মাসেল এন্ড ফাইব্রোব্লাস্টের মাঝখানে মায়োফাইব্রোব্লাস্ট থাকে। সেটা কি করে? কন্ট্রাক্ট করে বাই গ্রিপিং দ্য ওন এজেস। দুই সাইডের ওনটাকে এজেসকে গ্রিপ করে এবং পুলিং দেম, হ্যাঁ। ফলে ওই ওনটার গ্যাপটা বন্ধ হয়ে আসে, সিল করে দেয় ওটা। তারপরে আসো ম্যাচুরেশন ফেজ। এই ম্যাচুরেশন ফেজ সাধারণত হয় কোলাজেন দিয়ে। কোলাজেন অ্যাক্টিভেশন হয়। 5 টাইপ কোলাজেন আছে: কোলাজেন 1, কোলাজেন 2, কোলাজেন 3, 4, 5, হ্যাঁ। কিন্তু এখানে ওন্ড হিলিং এ সাধারণত 1 and 3 দিয়ে ওনটা ফুলি ক্লোজ হয়ে যায়। এখানে ম্যাচুরেশন ফেজকে আমরা রিমডেলিং স্টেজও বলি। এই ম্যাচুরেশন ফেজে যখন কোলাজেন ইজ রিমডেলড ফ্রম টাইপ 3 টু টাইপ 1 and then ওন ফুলি ক্লোজ, ঠিক আছে? During the maturation phase,
কোলাজেন ফাইবারস ক্যান লাই ক্লোজার টুগেদার অ্যান্ড ক্রস লিঙ্ক, একসাথে আসে এবং ক্রস লিঙ্ক করে। যদি ক্রস লিঙ্ক না হয় তাহলে ওন্ডের মধ্যে গ্যাপ থেকে যায় এবং ওন কন্ট্রাকচার হয়। এই ক্রস লিঙ্কিং এর জন্য কোলাজেন রিডিউসেস দ্য স্কার থিকনেস, হ্যাঁ, and also makes the skin area of the wound stronger. তাহলে ওন্ড হিলিং এর প্রিডমিনেন্ট কোলাজেন যদি জিজ্ঞাসা করে 5 টাইপ কোলাজেনের মধ্যে আমরা বলবো কোলাজেন 3 এন্ড কোলাজেন 1। তার মধ্যে টাইপ 1 কোলাজেন যেটা is the predominant collagen type in a wound scar. The initial collagen is wound is type 3, মানে প্রথমে টাইপ 3 আসে তারপরে টাইপ 1। তারপরে আসো আচ্ছা এখন 4 স্টেজের মধ্যে আচ্ছা স্কার ফর্মেশন। আলটিমেটলি দ্য গ্রানুলেশন টিস্যু evolves into a scar, একটা স্কার হয়ে যায়। এই স্কারের কম্পোজিশনের মধ্যে স্কারটা কিরকম হয়, লার্জলি ইনঅ্যাক্টিভ স্পিন্ডেল শেপড ফাইব্রোব্লাস্ট থাকে। স্কারের মধ্যে কি থাকে, স্পিন্ডেল শেপড ফাইব্রোব্লাস্ট, আর কি থাকে, ডেন্স কোলাজেন থাকে, হ্যাঁ। proliferation of fibroblasts and new blood vessel formation, ওখানে নতুন নতুন ব্লাড ভেসেল ফর্মেশন হয়। তাহলে গ্রানুলেশন টিস্যুর মধ্যে কি কি থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে, ডেন্স কোলাজেন থাকে, আর নতুন ব্লাড ভেসেল, নিউ ব্লাড ভেসেল থাকে, ঠিক আছে। আচ্ছা ওন্ড হিলিং যদি ফেল করে তাহলে কি হতে পারে, the stage of wound healing are a complex and fragile process, হ্যাঁ। failure to progress in the stage of wound healing can lead to chronic wound. chronic wound এর ফলে কি কি হয় আমরা পড়বো এখন। ফ্যাক্টর কি কি কারণে ক্রনিক হতে পারে ওন্ডটা, ওন্ড হিলিং কি কি কারণে ফেলিউর হতে পারে। একটা হচ্ছে ভাস্কুলার যদি কোনো ডিজিজ থাকে, ভেনাস কোনো ডিজিজ, ইনফেকশন, ডায়াবেটিস, মেটাবলিক ডেফিসিয়েন্সি, হ্যাঁ, এসব ক্ষেত্রে ক্রনিক ওন্ড হতে পারে। আচ্ছা আমরা ওটা জানবো পরে। কিছু ফ্যাক্টর আছে লোকাল এন্ড সিস্টেমিক ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ওন্ড হিলিং, হ্যাঁ। এখন এর মধ্যে সিস্টেমিক ফ্যাক্টর আছে কতগুলা আর লোকাল ফ্যাক্টর, এটা তোমাদের রিটেন এন্ড ভাইভা কোশ্চেন। নেম দ্য লোকাল এন্ড সিস্টেমিক ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ওন্ড হিলিং, অথবা নেম দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ওন্ড হিলিং, এটা রিটেনে খুব আসে। তাহলে কি কি ফ্যাক্টর আছে, এরকম সিস্টেমিক কি কি ফ্যাক্টর আছে। একটা হচ্ছে নিউট্রিশন, নিউট্রিশনের মধ্যে আছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি। ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কি হবে, ভিটামিন সির কাজ হচ্ছে কোলাজেন সিনথেসিসকে স্টিমুলেট করা। এখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কোলাজেন সিনথেসিস ইনহিবিট হবে। কোলাজেন সিনথেসিস ইনহিবিট হলে কি হবে, রিমডেলিংটা হবে না, ফাইনাল ম্যাচুরেশন স্টেজটা হবে না, ফলে ওন ডেফিসিয়েন্ট থেকে যাবে। তারপরে আসো মেটাবলিক স্ট্যাটাস, ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের কি হয়, মাইক্রোএনজিওপ্যাথি হয়। মাইক্রোএনজিওপ্যাথি হচ্ছে একটা ভাস্কুলার ডিজিজ, যার ফলেও ওন হিলিং ডিলে হবে। তারপরে আসো সার্কুলেটরি স্ট্যাটাস। এখানে কি হয়, সার্কুলেটরি যদি কোনো কারণে কোনো জায়গায় ব্লাড সাপ্লাইটা ইনএডিকুয়েট থাকে তাহলে সেখানেও ওন হিলিংটা ডিলে হবে এবং অথবা হ্যাম্পার হবে। তারপরে আসো হরমোন। হরমোনের মধ্যে আছে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড হরমোনটা কি করে, ইনফ্লামেশনে, এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট, যেটা আমরা পড়ছি না, ইনফ্লামেশন একটা কেমিক্যাল মেডিয়েটর, যেটা হচ্ছে ইকোসানয়েড। ইকোসানয়েড পড়ছি না আমরা, ওই ইকোসানয়েড তৈরি হতে দেবে না। ইকোসানয়েড কি, প্রোস্টাগ্ল্যান্ডিন, তাই না। এই প্রোস্টাগ্ল্যান্ডিন দুইটা ফেজ বলছিলাম না, লাইপোক্সিনেস এন্ড সাইক্লোক্সিনেস। লাইপোক্সিনেস পাথওয়েকে বাধা দেয়, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না, এজন্য ইনফ্লামেশনও হয় না। আর ইনফ্লামেশন না হলে কি হবে, ইনফ্লামেশন না হলে ফেজ কমপ্লিট হবে, হবে না। ইনফ্লামেশন না হলে ইনফেকশনটাও চলে যাবে না, তারপরে ইপিথেলিয়াল প্রলিফারেশন হবে না, নতুন ব্লাড ভেসেল তৈরি হবে না। এজন্য গ্লুকোকর্টিকয়েড ডিলে অন হিলিং করে অথবা হ্যাম্পার করে। তারপরে আসো লোকাল ফ্যাক্টর। তাহলে সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে আমরা কি কি পড়লাম, নিউট্রিশন, মেটাবলিক স্ট্যাটাস, তারপরে পড়লাম ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাই আর হরমোন। আর লোকাল কতগুলা ফ্যাক্টর আছে, লোকালি যদি কোনো ইনফেকশন থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ডিলে করে ওন্ড হিলিং। পারসিস্টেন্ট টিস্যু ইনজুরি করে আর ইনফ্লামেশন করে, ফলে ওন্ড হিলিংটা ডিলে হয়। মেকানিক্যাল কিছু ফ্যাক্টর আছে, যেমন আর্লি মোশন যদি হয় ওন্ড, তাহলে ওটাও ডিলে হিলিং করে, কারণ ব্লাড ভেসেলগুলো কম্প্রেস হয়ে যায় এবং ওন্ডের যে মার্জিন গুলো আছে ওটা সেপারেট হয়ে যায় যদি মোশন হয় আর্লি। তারপরে ফরেন বডি, তারপরে সাইজ, লোকেশন এন্ড টাইপ অফ ওন্ড। কিছু ওন্ড যেগুলা রিচলি ভাস্কুলারাইজড এরিয়াতে থাকে, যেমন ফেসের অনেক বেশি ব্লাড ভেসেল থাকে, তাহলে কি হয়, ওন্ডটা তাড়াতাড়ি হিল করে। আর যেখানে পোর ভাস্কুলার থাকে, ব্লাড ভেসেল বেশি থাকে না, যেমন হিল বা ফুট, ওগুলাতে ওন্ড হিলিং ডিলে হয়। তাহলে এগুলো হচ্ছে লোকাল ফ্যাক্টর। লোকাল ফ্যাক্টরের মধ্যে তাহলে কি কি আছে, ইনফেকশন,
তারপরে আর্লি মোশন, ফরেন বডি, সাইজ, লোকেশন অ্যান্ড টাইপ। তাহলে লোকেশন তো বললাম যে ভাস্কুলার এরিয়া বেশি হলে, যেখানে ভাস্কুলার এরিয়া বেশি সেখানে আর্লি হিল হয়, আর যেখানে ভাস্কুলার এরিয়া কম যেমন ফুট হিল এগুলোতে ডিলে হয়। সাইজ, উন্ডের সাইজ যত ছোট হবে তার তত তাড়াতাড়ি উন্ডটা হিল হবে, সাইজ যত বড় হবে উন্ড হিল তত ডিলে হবে। হ্যাঁ, টাইপ অফ উন্ড, ওই যে বললাম প্রাইমারি ইউনিয়ন অ্যান্ড সেকেন্ডারি ইউনিয়ন। উন্ডের যদি তার উন্ডের মার্জিনটা যদি ক্লিয়ার কাট না হয়, ওখানে যদি ইনফেকশন থাকে, যদি প্রচুর সেল এবং টিস্যু লস হয়, তাহলে সেই উন্ডটা হিল হতে ডিলে হবে, সেকেন্ডারি ইউনিয়নের মাধ্যমে হিল হবে। আর যদি ক্লিয়ার কাট মার্জিন হয়, ইনফেকশন না থাকে, উন্ডটা তারপরে সেল অ্যান্ড টিস্যু বেশি লস না হয়, তাহলে প্রাইমারি ইউনিয়নের মাধ্যমে আর্লি হিল হয়ে যাবে। এগুলো হচ্ছে ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স উন্ড হিলিং। এখন আসো প্যাথোলজিক্যাল অ্যাসপেক্টস অফ রিপেয়ার। এই রিপেয়ার এন্ড হিলিং এর যদি কোনো ডিফেক্ট হয়, তখন আমরা কি কি ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশন পাই, ঠিক আছে? তিন ধরনের সাধারণত পাই। একটা হচ্ছে ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন, আর একটা হচ্ছে মানে স্কার ফর্মেশন কম হলো, মানে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন কম হলো, তার জন্য এক ধরনের প্যাথোলজিক্যাল স্পেক্ট হয়। আবার এক্সেসিভ ফর্মেশন হলো, তখনও এক ধরনের হয়। আর ফর্মেশন অফ কন্ট্রাকচার হয়, টেনে ধরে উন। যেমন বার্নের পেশেন্টকে দেখোনি তোমরা? বার্নের পেশেন্ট ধরো যে হাতের আঙ্গুলে বার্ন হচ্ছে, তারপর দুইটা আঙ্গুলে একসাথে লেগে গেছে, বা দুইটা আঙ্গুল একসাথে লেগে যাওয়ার জন্য যেটা আর মুভ করতে পারতেছে না, ছড়াইতে পারতেছে না, তারপরে হাত বেঁকে যায়, এগুলো হচ্ছে কন্ট্রাকচার হয়, ঠিক আছে? তাহলে এখন ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন। হ্যাঁ, ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন কি? ইনএডুকেট ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু। হ্যাঁ, এন্ড দেন তাহলে টু টাইপ অফ কমপ্লিকেশন হয় এক্ষেত্রে। ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশনে যে গ্রানুলেশন টিস্যু উন্ডের জন্য যে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হবে, গ্রানুলেশন টিস্যু কি আগেই বললাম, কি তৈরি হয় এখানে? গ্রানুলেশন টিস্যুর মধ্যে কি থাকে? ফাইব্রোব্লাস্ট, নিউ ফর্মেশন অফ ব্লাড ভেসেল আর কোলাজেন। এগুলো সবগুলোই উন গ্যাপটাকে তৈরি ফিল করে, তারপরে ইপিথেলিয়াল রিমডেলিং করে, যার ফলে উনটা টিস্যুটা হিল হয় এবং ওই লোকাল যে টিস্যুটা সেটা কমপ্লিটলি রেস্টোরেশন থাকে। এই গ্রানুলেশন টিস্যুটা যদি ডেফিসিয়েন্টলি ফর্ম হয়, তাহলে ওন ডেহিসেন্স হয়। টু টাইপস কমপ্লিকেশন হয়। একটা হচ্ছে ওন ডেহিসেন্স। ওই ওন ডেহিসেন্স কাকে বলে, এটা রিটেন কোশ্চেন আসে, ভাইবাও ধরে। হোয়াট ইজ ওন ডেহিসেন্স? ওন ডেহিসেন্স হচ্ছে ডেহিসেন্স অর রাপচার অফ ওন। গ্রানুলেশন টিস্যু বেশি ফর্মেশন হলো না, ওন মার্জিনটা গ্যাপ থেকে যায়, এর ফলে কি হয়? রাপচার হয়, ঠিক আছে? রাপচার হয়ে যায় তাড়াতাড়ি। যেমন ধরো যে মোস্ট কমন আফটার অ্যাবডোমিনাল সার্জারি। অ্যাবডোমিনাল সার্জারি করার পর ওই যে এক নাম্বার যদি গ্রানুলেশন টিস্যুটা কম ফর্মেশন হয়, বা আর্লি ক্ষেত্রে যদি আমরা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায় বাই কফিং, ভমিটিং, তাহলে কি হয়? স্ট্রেস হয় না সার্জিক্যাল ওন্ডে, অ্যাবডোমিনাল সার্জারিতে, তখন ডেহিসেন্স অর রাপচার অফ ওন্ড হয়, এর ফলে গ্রানুলেশন টিস্যুটা ফর্মেশন হবে না ঠিক মতো। আর 2 নাম্বার হচ্ছে আলসারেশন। wounds can ulcerate because of inadequate vascularization during healing. যদি ব্লাড ভেসেল ঠিকমতো না তৈরি হয়, ব্লাড ভেসেল এনজিওজেনেসিস বা ব্লাড ভেসেল তৈরি হওয়াটাও গ্রানুলেশন টিস্যুর একটা পার্ট। যদি এটা ঠিকমতো তৈরি না হয়, তাহলে ওই জায়গায় কি হয়? আলসারেশন হয়ে যাবে, ঠিকমতো অক্সিজেন পাবে না, নিউট্রিয়েন্ট পাবে না, ফলে আলসারেশন হয়ে যাবে। যেমন হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিতে যদি হয়, তখন কি হয়? যেমন কাদের হয় এগুলো বেশি? ডায়াবেটিস পেশেন্টদের, ওদের মাইক্রোএনজিওপ্যাথি থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি, অ্যাথেরোস্ক্লেরোটিক পেশেন্টদেরও হয়। এক্ষেত্রে আলসারেশন হয়ে যাবে। তাহলে ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন মানে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হবে না বা কম হবে, ইনঅ্যাডিকুয়েট হবে। কোন কোন ক্ষেত্রে? ওন ডেহিসেন্স আর আলসারেশন। আবার হচ্ছে আরেকটা এক্সেসিভ ফর্মেশন বললাম না, রিপেয়ার কম্পোনেন্ট বা গ্রানুলেশন টিস্যু যখন এক্সেসিভ ফর্মেশন হবে। এক্সেসিভ ফর্মেশন হওয়ার ফলে আবার দুই ধরনের প্যাথোলজিক্যাল স্পেক্ট হবে উন্ডের। একটা হচ্ছে হাইপারট্রফিক স্কার আর কিলয়েড। ভাই অবশ্যই ধরে উন্ড ডেহিসেন্স, হাইপারট্রফিক স্কার, কিলয়েড, এগুলা সুন্দর করে বলতে পারতে হবে। হোয়াট ইজ উন্ড ডেহিসেন্স, হোয়াট ইজ বললাম আমি যে উন্ড ডেহিসেন্স আর রাপচার অফ উন্ড, এটা কোন ক্ষেত্রে হয়? যখন ইনএডুকেট ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু হয়। তারপরে আর এক্সেসিভ ফর্মেশনের ফলে কি হয়? হাইপারট্রফিক স্কার এন্ড কিলয়েড। হোয়াট ইজ হাইপারট্রফিক স্কার? হাইপারট্রফিক স্কার হচ্ছে অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ কোলাজেন, হ্যাঁ, কজিং এ রেস্ট স্কার। যে জায়গায় ওন্ড হিল হয়েছে সেই জায়গায় যখন এক্সেসিভ কোলাজেনটা অ্যাকুমুলেশন হবে, তখন স্কারটার উপরের দিকে একটু ফুলে উঠবে না,
বেশি একটা হাইপারট্রফিক স্কার তৈরি হবে। হাইপারট্রফি মানে কি? সাইজ বড় হওয়া না? তাহলে accumulation of excessive amount of collagen causes raised scar, এটা হচ্ছে hypertrophic scar. Generally develops after thermal or traumatic injury that involves the deep layer of the dermis. তাহলে ডিপ লেয়ার, সুপারফিশিয়াল না, ডিপ ডার্মিস যখন ইনভলভ হয় তখন সাধারণত হাইপারট্রফিক স্কার ফর্মেশন হয়। কিলয়েড কোন ক্ষেত্রে হয়? ইফ দ্য স্কার টিস্যু গ্রোজ বিয়ন্ড দ্য বাউন্ডারিজ অফ দ্য অরিজিনাল উন্ড। এই হাইপারট্রফিক স্কার যে অরিজিনাল উন্ডের মার্জিনটা আছে বা বাউন্ডারিটা আছে এর মধ্যেই বড় হয়, উপরের দিকেই বাড়ে। কিন্তু কিলয়েড কি হয়? অরিজিনাল উন্ডের যে বাউন্ডারিটা বা মার্জিনটা আছে এটা পার করে আরো বড় হয়, হ্যাঁ, এবং রিগ্রেস করে না। হাইপারট্রফিক স্কার যদি আমরা সার্জারি করে ফেলি, কেটে ফেলি, তাহলে ওটা হিল হয়ে যায় এবং সমান হয়ে যায়। কিন্তু কিলয়েড রিপিটেড রিগ্রেস করে না সাধারণত, কাটার পরে আবার দেখা যায় পরে আরো বড় হয়ে গেছে, এরকম হয়। তাহলে এটা হাইপারট্রফিক স্কার এন্ড কিলয়েড। তাহলে এই ক্ষেত্রে একটা পার্থক্য আসে, ডিফারেন্স বিটুইন হাইপারট্রফিক স্কার এন্ড কিলয়েড। তাহলে তোমরা দুইটাই এক্সেসিভ ফর্মেশন হয় রিপেয়ার কম্পোনেন্ট, কিন্তু একটা হচ্ছে মার্জিনের ভিতরে থাকে আর একটা বিয়ন্ড দা মার্জিন চলে যায়। আর হাইপারট্রফিক স্কার রিগ্রেস হয়ে যায় কিন্তু কিলয়েড রিগ্রেস হয় না। 3 নম্বর আসো কন্ট্রাকচার। কন্ট্রাকচার কেন হয়? এক্সাজারেশন অফ কন্ট্রাকশন ইন দ্য সাইজ অফ দি উন্ড। কন্ট্রাকচার কখন হয়? কমন কোন জায়গায়? পাম, সোল এন্ড দ্য অ্যান্টেরিয়র স্পেক্ট অফ দ্য থোরাক্স। এটা সাধারণত বার্নের পেশেন্টের হয়। Contracture commonly seen after serious burn and can compromise the movement of the joint. যখন লেগে যায় জয়েন্ট আর মুভমেন্ট করতে পারে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ওন্ড হিলিং সম্বন্ধে তোমাদের এইটুকু পড়লেই হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যেগুলো তোমরা পড়বা, হোয়াট ইজ হিলিং, হ্যাঁ, হোয়াট ইজ ডিজেনারেশন, রিপেয়ার, what criteria of primary union, secondary union, difference in the wound between primary and secondary union, stages বা phases of wound healing, চারটা ফেজ বললাম। তারপরে factors that influence wound healing, তারপরে local or systemic factor, তারপরে হচ্ছে pathological aspect, কি কি হতে পারে wound healing এর, কি কি pathological aspect হতে পারে। তিনটা আমরা পড়লাম, একটা excessive formation, একটা deficient formation আর একটা contracture. What is hypertrophic scar, keloid, what is wound dehiscence, difference between hypertrophic scar and keloid। এই কয়েকটা জিনিসই wound healing থেকে ধরে, এর বেশি কিছু ধরবে না। wound healing এর প্রাইমারি কোলাজেন কোনটা? টাইপ 1, দেন প্রথমে আসে টাইপ 3, দেন টাইপ 1। ঠিক আছে, এইটুকুই wound healing, আর কিছু পড়তে হবে না। তাহলে তোমাদের যেহেতু পরীক্ষা, এরপর আমাদের ক্লাস বন্ধ থাকবে, নেক্সট ক্লাস কবে নেওয়া হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাডাম। তোমরা কোনো দরকার হলে ফোন দিবা। হ্যাঁ বলো। আমরা হচ্ছে যারা ম্যাম ওই নভেম্বরে জয়েন করছিলাম ম্যাম, তাদের তো হচ্ছে এই নভেম্বরে আমাদের 1 বছর হয়ে গেছে। আর হলো যে এখন তো ম্যাম হচ্ছে জেনারেল প্যাথোলজি ক্লাসগুলো মোটামুটি শেষ হলো, আর হচ্ছে হেমাটোলজিটা বাকি ছিল। এখন তো ম্যাম আমাদের 1 বছর হয়ে গেছে প্রায়, আর ওইটাও ম্যাম বাকি আছে। সেই ক্ষেত্রে হলো এখন তো 27 ব্যাচের রেগুলার ক্লাস চলতেছে। আমাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ক্লাসের সিদ্ধান্তগুলো কি রকম? তোমরা কতজন আছো? ম্যাম আমরা 20 জন আছি। 20 জন? জি ম্যাম। আচ্ছা, তোমরা ফোন নাম্বার আমার মোবাইলে মেসেজ করে দিও, আমরা ডিসিশন নিয়ে তোমাদেরকে জানাবো। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ফোন নাম্বারে একটা মিস কল দিয়ে দিও, নাম দিয়ে দিও, আমরা একটা ডিসিশন নিয়ে তোমাদের জন্য জানাবো। 20 জন, তোমরা 20 জন এখন ক্লাস করছো তো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আমরা 20 জনের মধ্যে ম্যাডাম, আমরা 20 জনের মধ্যে 11 জন ম্যাডাম হচ্ছে এরকম আছে যে আমরা নভেম্বরে থার্ড প্রপ দিব, মানে নভেম্বরে থার্ড প্রপ পরীক্ষার্থী ছিল। আমাদের সাথে 20 জন ছিল, ওই 20 জনের মধ্যে ম্যাডাম 9 জনের হচ্ছে সেকেন্ড প্রপের একটা করে সাপ্লি আছে। আচ্ছা, যার কারণে আমরা 11 জন হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ক্লাস তো তোমাদের 20 জনেরই করা উচিত, তাই না? জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, সাপ্লি টাপ্লিগুলো তো ধরা চলবে না, 20 জনেরই ক্লাস করতে হবে, মানে 20 জনের দরকার তোমাদের এখন হেমাটোলজি বা সিস্টেমিক, তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ডিসিশন নিয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম। হ্যাঁ, তোমরা একটা ফোন নাম্বার একটু বললাম যেভাবে দিয়ে দিও। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ।